ধরেন আমি কথার কথা আমি একটা প্রস্টিটিউট, কথার কথা, সেটা আমার ফ্যামিলি আছে, আমার চাচা আছে, বাবা আছে, মা আছে, তাদের কাছে তুমি বিচার দাও, তারা বিচার না করলে না, তুমি কিন্তু আইনগত ভাবে যতক্ষণ একজন পুরুষ আপনার হাজবেন্ড আছে, আপনার সাথে তার বৈবাহিক সম্পর্ক আছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আপনি চিন্তা করেন কিংবা লিগালি যদি চিন্তা করেন, আপনার হাজবেন্ড কিন্তু আপনার গার্জিয়ান। সো আপনার হাজবেন্ড এই ব্যাপারে অ্যাকশন নিতে পারে। যদি আপনাদের ডিভোর্সটা হয়ে যায়, আপনাদের সেপারেশন চলে আসে, আপনারা দুজনেই সেপারেটেড, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আপনার ফ্যামিলি আছে, আপনার বাবা মা আছে, তাদের কাছে এই প্রশ্নটা করা যেতে পারে। আর বাকি রইল, আপনি বললেন যে আমার বাবা মাকে না বলে আমাকে কেন গায়ে হাত তোলা হচ্ছে। সেই ক্ষেত্রে ওই যে বললাম, কিছু ক্ষেত্রে আপনার হাজবেন্ড ও আপনার গার্জিয়ান এটা করতে পারে, তবে এক্সেস এই যে গায়ে হাত তোলার এই ব্যাপারটা, এটাকে কখনো কিন্তু আমরা মানে আমি একটা মাস, বিশ্বাস করবেন না আপু, আমি একটা মাস গোসল করতে পারিনি, আমার গায়ে এমন ভাবে হাত তুলেছে। কিন্তু এখানে আমাদের লিসনারদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি নিজেই বলছিলেন আপনি একদিকে অ্যাডিক্টেড ছিলেন, তো একজন অ্যাডিক্টেড ওয়াইফের ব্যাপারে আপনি যেটা বললেন যে আপনার আস্তে আস্তে মায়াটা উঠে গেছে, এটা আমার কথা না, এটা আমাদের লিসনারদের কথা। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলি, আমাদের লিসনারদের ওইটুকু বোঝার ক্ষমতা আছে যে কোথায় আসলে ভালো হচ্ছে, কোথায় গেস্টের ভুল, কোথায় গেস্টের ভুল না। তো আপনি যেটা বললেন যে আপনার মায়াটা উঠে গেছে কেন, কারণ আপনার হাজবেন্ড আপনাকে সময় দিত না, আপনাকে আরো অনেক কিছু। তাহলে আপনার হাজবেন্ডের কি করে আপনার ব্যাপারে ওই ভালোবাসাটা থাকে, যিনি দেখতে পাচ্ছেন যে আপনি অজস্র ছেলেদের সাথে কথা বলছেন, তারপর হচ্ছে আপনার এই অ্যাডিকশনের ব্যাপারটা আছে, সেটা কি সে, মানে সে যেহেতু আমাকে 4.5 বছর মানে আমাকে দেখে বিয়ে করছে, তাই না, আপনাদের রিলেশনশিপ ছিল, তো সে সেই ভালোবাসাটা থেকে কি সে আমাকে একটা বারও ঠিক করতে পারেনি? আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে আপনার হাজবেন্ড আপনার কষ্টের কথাগুলো আমি তাকে অনেকবার বুঝাইছি এরকম যে দেখো আমি চাই না এই পিলটা খেতে, তুমি হচ্ছে আমাকে আগের মতো অত সময় না দিলেও কিছুটা সময় দাও, আমার আর পিল খাওয়ার প্রয়োজন পড়বে না, আমার অন্য কিছুর প্রয়োজন পড়বে না। এই কথাটা আমি ওকে অনেকবার বলছি, বাট 2 দিন ভালো থাকছে, তারপর আবার সেম হয়ে গেছে। আচ্ছা, উনি কি করতেন, কখন বাসায় আসতেন, কখন বাসা থেকে যেতেন? উনি হচ্ছে 11টা বাজে ধরেন বাসায় আসতেন, 11:30টার মধ্যে কোন রকম খাওয়া দাওয়া করেই বাড়ির নিচে চলে যেতেন, ওই যে বাসার নিচে দোকানদার, ওনার সাথে হচ্ছে কি বলবো আড্ডা দিতেন। আড্ডা দিতে দিতে রাত 3টা, 3:30, 4টা বেজে যেত, তারপরে আসতো বাসায়। আমি কতক্ষণ না ঘুমায় থাকবো। এবং আরো কি করতো শুনেন, ওই খেয়ে এসে মানে সারা রাত সে কি বলতো না বলতো আমি জানি না, সে আমাকে জাগায় রাখতো, আমি ঘুমে পড়ে যেতাম। এটা কত বড় মানসিক অত্যাচার আপনি চিন্তা করেন, আমি ঘুমে পড়ে যেতাম। একবার আমি ঘুমায় গেছি, মানে শীতের দিন ছিল, কাঁথা মাথায় দিয়ে ঘুমায় গেছি। আমি কেন ঘুমায় গেলাম, আমার কাঁথা সরায় আমার গালের মধ্যে এমন জোরে একটা চটকনা মারছে যে মানে আমি কেন হচ্ছে ঘুমায় গেলাম। তো রাত 4টা বাজে, আমি কতক্ষণ ওয়েট করব? এগুলো কেমন ব্যবহার তাহলে বলেন? এরকম ছোট 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 অনেক ব্যবহার আছে যেটা হচ্ছে আর মেনে নেওয়া যাচ্ছিল না, সেটা সত্যি কথা। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। কিন্তু আপনাদের একটা বাচ্চা আছে, এখন আপনার বাচ্চার বয়স হচ্ছে 5 বছর। তো আপনি একজন মা হিসেবে আপনি কি চেষ্টা করলে পারতেন না ওই জায়গাটা আরেকটু কনসিডার করতে, নিজেকে শুধরে ফেলতে? বিকজ আপনি যাই করেছেন বিয়ের আগে, সেটার একটা ব্যাপার ছিল। বিয়ের আগে করেছেন, আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের, আপনি যা খুশি তাই করেছেন। বাট যখন একটা মানুষ দুনিয়াতে আসলো আপনাদের দ্বারা, তখনও কেন আপনি এই অ্যাডিকশনে বা অন্য কারোর সাথে জড়িয়ে যাওয়া, কথা বলা, এই ব্যাপারগুলোতে আপনি কেন? 2টা বছর, এই যে বাবু হওয়ার পর 2টা বছর আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই জানে যে আমি এরপর আর কিচ্ছু করিনি। এরপর আমি টোটালি ফ্যামিলির দিকে মনোযোগ দিয়েছিলাম, টোটালি। মানে এটা এটা শুধু আমি মুখে বললে আপনি বিশ্বাস করবেন না, মানে টোটালি সবকিছু ছেড়ে দিয়ে আমি শুধু সংসার করেছি, শুধু। এবং আমার শাশুড়ির যে সমস্যাগুলো ছিল সেগুলো মেনে নিয়েছি, ননদ দেবর সবকিছু মেনে নিয়েছি 2 বছর, আর তারপরও সে চেঞ্জ হতে পারেনি। আচ্ছা, একটা কমেন্ট পড়ি। সঞ্জিত খান রানা লিখেছেন, আপু আমার কমেন্টটা না পড়লে আজকে আমি শেষ। আমার গার্লফ্রেন্ডের নাম রুবাই, এই শোটা তার ভীষণ প্রিয়, প্রতিদিন শোনে, অ্যান্ড্রয়েড ফোন নেই বিধায় কমেন্ট করতে পারে না। কমেন্টটা পড়ে দিলে অনেক খুশি হবে। হ্যালো রুবাই, কেমন আছেন আপনি? অনেক ধন্যবাদ আমাদেরকে শুনবার জন্য। আর চিন্তা করেন আপনি কত লাকি যে আপনার এরকম একটা বয়ফ্রেন্ড আছে, আপনার কমেন্টটাও সে করে দিল। আচ্ছা, ডিভোর্সের ঘটনাটা এখন একটু বলবো? হ্যাঁ, একটু ছোট করে বলতে হবে, আমরা একদম শেষের দিকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, ওই যে 17 বছর ছেলেটা আমাকে পছন্দ করতো না, আমাকে যখন তার কাছ থেকে নিয়ে আসছে, ঠিক আছে, সে আমাকে কোনোভাবে আসতে দিবে না। বাট আমার ধারণা হচ্ছে যে আমি যাব না, কারণ আমি সজলের সাথে থাকবো না, এটা হচ্ছে আমার না করি আমরা। আচ্ছা, মানে আমি ওর সাথে, আমার হাজবেন্ডের সাথে আমি থাকবো না, সেটা হচ্ছে আমার কথা। বাট সবাই ওটাই ভেবে নিয়েছে যে ওর সাথে আমার সম্পর্ক। যাই হোক, এরপর ওই ছেলে
ছেলে রাগের চোটে কি করছে, মানুষ রাগের চোটে কত কিছু করতে পারে তাই না? ওই ছেলে করছে কি, এই যে ডিভোর্সের কয়েকদিন আগে আমার হাজবেন্ডের নাম্বার জোগাড় করে আমার হাজবেন্ডকে সে এমন কিছু কথা বলছে যেটা তার সাথে আমার কোনোদিনও ঘটে নাই, কোনোদিনও ঘটে নাই। এমন কিছু কথা বলছে যেটা হচ্ছে সে আমার হাজবেন্ড টোটালি বিশ্বাস করছে। আমার হাজবেন্ড এত একটা মানে বুদ্ধিমান একটা লোক, মানে কিভাবে বুঝাবো, সবাই জানে সে কিভাবে ওই ছোট একটা ছেলের কথা বিশ্বাস করলো আমি সেটা জানি না। সে ওই কথার উপরে ভিত্তি করে সে বলল যে আমি তাকে মানে ফ্যামিলির সবাই বলল যা হয়েছে হয়েছে, এখন তুমি মাফ চাও। আমি আমার মনের অজান্তে নিজের মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও তার কাছে আমি পায়ে ধরে মাফ চাইলাম যে দেখো যা হইছে, আমি এখন যেহেতু এখন শুধরাই গেছি, আগে যা হইছে আমাকে মাফ করে দাও, আমি নতুন করে সংসার করতে চাই। সে আমাকে তখন